আচ্ছা, আমরা এখন যেটা করব ন্যাশনাল ইনকাম পার্ট 2। আমরা আগের দিন পার্ট 1 করেছিলাম, তো পার্ট 1-এ আমরা কি কি পড়েছিলাম একবার একটু রিক্যাপ করে নিই। প্রথমত আমরা দেখেছিলাম ইকোনমির কতগুলো সেক্টর, 3টে সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। আমরা এখান থেকে কি কি ইনফরমেশন পড়েছিলাম, যে প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ডিলস উইথ সার্ভিস। কে কোন সেক্টর কি নিয়ে ডিল করছে আমরা দেখেছিলাম, ঠিক? তো এর ভেতরে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, প্রাইমারি সেক্টরের মধ্যে আমার এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং এগুলো পড়ছে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে দেখো, এই যে অটোমোবাইল প্রোডাকশন, টেক্সটাইল প্রোডাকশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি এগুলো পড়ছে, আমরা আগের দিন পড়েছিলাম এগুলো। টার্সারি সেক্টরের মধ্যে কি কি রয়েছে দেখো, ট্রেড অ্যান্ড রেস্টুরেন্টস, ট্রান্সপোর্ট, তোমার স্টোরেজ, কমিউনিকেশন, ব্যাংকিং, কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি সবই কি রয়েছে আমার টার্সারি সেক্টরসের মধ্যে পড়ছে। তার মানে এখান থেকে তোমার এতটার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর ব্রডলি তোমার কাকে ইন্ডিকেট করছে, প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্সারি সেক্টর ডিলস উইথ সার্ভিস। তার মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিস পড়ছে সব থেকে গুরুত্বপূর্ণ এটা লাগছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, সেক্টোরাল শেয়ারিং, এমপ্লয়মেন্টে কতটা শেয়ার করছে এবং জিডিপিতে কতটা শেয়ার করছে বা ন্যাশনাল ইনকামে কতটা শেয়ার করছে। দেখো আমার ইকোনমির তুমি যে কোনো ফিল্ডে যাও, যারাই এমপ্লয়েড তারাই এই 3টে সেক্টরের কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত থাকবে, আইদার প্রাইমারি সেক্টর, না হয় সেকেন্ডারি সেক্টর, না হয় টার্সারি সেক্টর, কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত থাকবে। তো আমি দেখছি যে আমার দেশের যত এমপ্লয়েড ইউথ রয়েছে বা এমপ্লয়েড রয়েছে তাদের কত পার্সেন্ট কোন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে? যেমন আমি যদি দেখি এগ্রিকালচারে প্রায় 100 জনের মধ্যে 47 জন এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, মানে প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত। 100 জনের মধ্যে 22 জন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত, আর 100 জনের মধ্যে 31 জন সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত। আমি প্রথমত দেখে নিলাম যে কত পার্সেন্ট মানুষ কোন সেক্টরে ইনভলভড। এবার চলে আছি সেক্টোরাল শেয়ারিং ন্যাশনাল ইনকাম। আচ্ছা, এরা এমপ্লয়েড, তার মানে এরা কি করবে, এরা এমপ্লয়েড যদি হয় তো এরা কি ইনকাম করবে, তাহলে এদের আলটিমেটলি সম্মিলিত প্রচেষ্টায় কি ইনকাম হবে। তো মনে করো প্রত্যেকে তোমার 100 জন মিলে 100 টাকা ইনকাম করে, ঠিক আছে? তো এই এত মাস অফ পিপল কত টাকা ইনকাম করছে কোন কোন সেক্টর থেকে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো আমি যদি দেখি যে এগ্রিকালচার সেক্টরে যে 47 জন মানুষ রয়েছে তারা 100 টাকার মধ্যে, ধরো এরা কত টাকা ইনকাম করছে 100 টাকা, তো এই 47 জন মানুষ যারা এগ্রিকালচারাল ফিল্ডে যুক্ত তারা কত টাকা ইনকাম করছে, মাত্র 15 থেকে 20 টাকা। মানে 47 জন মিলে 100 টাকার মধ্যে 15 থেকে 20 টাকা ইনকাম করছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তারা মাত্র 25 থেকে 30 টাকা ইনকাম করছে। মানে 22 জন মিলে কত টাকা ইনকাম করছে, 25 থেকে 30 টাকা। আর 31 জন মিলে কত টাকা ইনকাম করছে, প্রায় 55 থেকে 60 টাকা। বোঝা যাচ্ছে জিনিসটা, এটা হচ্ছে কি আমার দেশের তো একটা আয় রয়েছে, তো সেই আয়টা আমরা কি করে পাচ্ছি, আমরা এই 3টে সেক্টরের মানুষকে কাজে লাগিয়ে আয় পাচ্ছি। আমরা আজকে পড়বো ডিটেলে কাকে জিডিপি বলে, কাকে জিএনপি বলে, কাকে এনডিপি এনএনপি বলে, ডিটেলে পড়বো সবই। এইটুকু ক্লিয়ার সবার কাছে? তাহলে সেটা আমরা আগের দিন দেখেছিলাম, সেই জন্য আমাদের এই পুরো সেগমেন্ট থেকে আমাকে কি মনে রাখতে হবে, যে কত পার্সেন্ট এমপ্লয়মেন্টে শেয়ারিং আর কত পার্সেন্ট জিডিপিতে শেয়ারিং। আরও স্পেসিফিক্যালি যদি বলা হয়, ম্যাক্সিমাম পিপল কোন সেক্টরে ইনভলভড, ম্যাক্সিমাম পিপল এগ্রিকালচারাল সেক্টরে ইনভলভ। কেন? 47% মানুষ এগ্রিকালচারাল সেক্টরে যুক্ত। ম্যাক্সিমাম জিডিপি আর্নিং কোন সেক্টর থেকে হয়, সার্ভিস সেক্টর থেকে হয়। ম্যাক্সিমাম জিডিপি আর্নিং সার্ভিস সেক্টর থেকে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখেছিলাম, বলেছিলাম এই 3টে সেক্টরের বাইরেও একটা সেক্টর হয়, তাকে আমরা বলি কোয়াটারনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর কথাটার অর্থ কি, যেটা হচ্ছে নলেজ বেসড পার্ট অফ দ্য ইকোনমি। তার মানে এই যে আজকে অ্যান একাডেমি আমি বলেছিলাম যে তোমাদের যে একটা শিক্ষা প্রদান করছে, তার নলেজ শেয়ার করছে, তার জন্য তোমরা তাকে পে করছো। তাই নলেজ বেসড পার্টটাকে আমরা কোয়াটারনারি সেক্টরের মধ্যে রাখছি। যেখানে নলেজ বিক্রি হচ্ছে, যেখানে কোনো প্রোডাক্ট নেই, নলেজ বিক্রি হচ্ছে, তাকে আমরা কোয়াটারনারি সেক্টরের মধ্যে রাখি। আমরা আগের ক্লাসে পড়েছি এটা। ক্লিয়ার? তাহলে তুমি যদি এই লেফট সাইডের পুরো ইনফরমেশনটাকে
সাম আপ করো তাহলে তোমার কাছে কি কি রয়েছে, প্রাইমারি সেক্টর কি নিয়ে ডিল করে, সেকেন্ডারি সেক্টর কি নিয়ে ডিল করে, টারশিয়ারি সেক্টর কি নিয়ে ডিল করে, এর অ্যাক্টিভিটিসগুলো কি, অ্যান্ড আলটিমেটলি এই তিনটে সেক্টরের মধ্যে কোন সেক্টরে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট হয়, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টরে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, কোন সেক্টর থেকে ম্যাক্সিমাম জিডিপি আর্নিং হয় সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর বা তোমার সার্ভিস সেক্টর থেকে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হয়। এইটুকুই তো আমার পুরো সাম আপ করলে তাই দেখা যায়। আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম যে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন কি। আমি তোমাদের বলেছিলাম মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে আমাদের যে তিনটে সেক্টর রয়েছে, দিস ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ার যত মানুষ রয়েছে এমপ্লয়েড মানুষ, তারা কি আইদার প্রাইমারি সেক্টর, না হয় সেকেন্ডারি সেক্টর, না হয় টারশিয়ারি সেক্টরের সঙ্গে যুক্ত থাকবে। আচ্ছা, প্রাইমারি সেক্টর থেকে কি হবে, এগ্রিকালচারাল, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং এই প্রোডাক্টগুলো তৈরি হবে ইন্ডিয়াতে। সিমিলারলি সেকেন্ডারি সেক্টর থেকে অটোমোবাইলস ইত্যাদি ইত্যাদি যেগুলো সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে, টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং এগুলোর প্রোডাক্ট তৈরি হবে। অ্যান্ড টারশিয়ারি সেক্টর থেকে আমাদের যে ব্যাংকিং, কনস্ট্রাকশন, স্টোরেজ এগুলো রয়েছে, এই প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা ভ্যালু নির্ধারণ করা হচ্ছে, সেই ভ্যালু যোগ করে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আমার দেশের ন্যাশনাল ইনকাম। এটাই বলা হচ্ছে মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি। অথবা আমরা বলতে পারি এটাকে নেট ইনকাম অ্যান্ড আউটফ্লো অফ ফাইনাল কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। অলরেডি এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি এবং একটা উদাহরণও তোমাদের আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা বিগ বাজারে, আমার মা ফর্দ ধরিয়ে দিয়েছে, আমরা বিগ বাজারে তোমার মার্কেটিং করতে গেছি, তো আমরা কিছু ফুড মেটেরিয়ালস কিনেছি, কিছু নন ফুড কিনেছি, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, 3 প্রকারের বন্ধু হয়, আগের দিন বলেছিলাম আমরা যে খুব ভালো বন্ধু, যে ভাই 100 তো 100, কেউ বলছে না ভাই তুই বুঝতেই পারছিস বহু পুরনো মানুষ, পুরনো বন্ধু, আরে নে না 50 টাকা, নে না 90 টাকা। আবার একজন, দেখো ভাই তুমি আমাকে বিপদে সাহায্য করেছিলে, নাও 110 টাকা, আগের দিন বলেছিলাম আমরা এটা। তাহলে বন্ধুকে হেল্প করছো, বন্ধু আবার আমাকে সেটা রিটার্ন করছে, এক্সপোর্ট ইম্পোর্ট, অ্যান্ড ফাইনালি যে টাকা তোমার পড়ে রয়েছে তুমি সেটাকে ইনভেস্ট করছো। এই তিনটে মিলিয়ে আমরা একটা ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশন করেছিলাম, সেটাকে কি বলা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা টোটাল জিনিসটাই গভর্নমেন্টের কনটেক্সটে, সেটা হচ্ছে কনজামশন, গভর্নমেন্ট আদার্স এক্সপেন্ডিচার, কতটা এক্সপোর্ট হচ্ছে, কতটা ইম্পোর্ট হচ্ছে, আর আলটিমেটলি কত টাকা পড়ে রয়েছে সেটাকে আমরা ইনভেস্ট করছি, সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা আমরা আগের ক্লাসে করেছি। আচ্ছা, এবার চলো আজকের ক্লাসটা শুরু হচ্ছে মেজারমেন্ট থেকে। দেখো, প্রথমত আমাদের কাজই হচ্ছে জিনিসটাকে আমরা এতবার করে রিক্যাপ করব যে তোমার যেন ক্লাসেই পড়াটা 80% থেকে 90% মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য রিক্যাপ বেস পড়াশোনাটাই হচ্ছে বেস্ট। ইনফরমেশন কম পড়বো বাট ম্যাক্সিমাম রিভাইজ করব, তাতে দেখবে তোমার মাইন্ডে কনসেপশনটা ওপেন হয়ে যাবে। চলো মেজারমেন্ট যদি দেখি, মেজারমেন্ট, তাহলে আমরা ন্যাশনাল ইনকাম তো ডেফিনেশন দেখলাম, হাউ উই উইল মেজার আওয়ার ন্যাশনাল ইনকাম। আমাদের তিনটে মেথড রয়েছে, ইনকাম মেথড বা যাকে আমরা ফ্যাক্টর কস্ট মেথডও বলে থাকি, এক্সপেন্ডিচার মেথড বা যাকে আমরা কনজামশন মেথড বলে থাকি, আর প্রোডাকশন বা আউটপুট মেথড বলে থাকি। এই তিনটে হচ্ছে আমাদের মেথড। কি বললাম, ইনকাম বা ফ্যাক্টর কস্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড বা কনজামশন মেথড, আর হচ্ছে তোমার প্রোডাকশন বা আউটপুট মেথড। দেখো, একটাই অপশন, তুমি তোমার কত টাকা ইনকাম হয় সেটা তুমি জানো না, তোমার কত টাকা ইনকাম হয় তুমি জানো না, তার মানে তুমি তিনটে ওয়েতে তোমার ইনকাম ক্যালকুলেট করতে পারো। তাহলে ইনকাম মেথডের মাধ্যমে কি, ধরো আমি একজন তোমার ল্যান্ড ওনার, ঠিক আছে? তো আমি যদি একজন ল্যান্ড ওনার হই, তাহলে আমি আমার ল্যান্ডটাকে কি করব, ভাড়া দেব। তাহলে আমি কত টাকা ভাড়া দিচ্ছি, ধরো আমার ল্যান্ডের বেসিসে আমি 100 টাকা ইনকাম করছি, তাহলে এটাই আমার ইনকাম। তাহলে তুমি ইনকামটা কি করে পাও, অ্যাক্টিভিটিসের বেসিসে ইনকাম পাও। আচ্ছা দেখো, এর একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে ইনকাম বা ফ্যাক্টর কস্ট মেথড হচ্ছে রেন্ট প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট। এই তিনটেকে তুমি যদি ইকোনমিতে যোগ করো, তাহলে তুমি একটা দেশের ন্যাশনাল ইনকাম পাচ্ছো অন দ্য বেসিস অফ ইনকাম মেথড বা ফ্যাক্টর কস্ট মেথড। কি করে, চলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আমরা যদি পড়ি ইকোনমিতে চারটে ফ্যাক্টর রয়েছে, ইকোনমিতে টোটাল 4টে ফ্যাক্টর রয়েছে। ব্রডলি আমরা যদি দেখি ইকোনমির 4টে ফ্যাক্টর কি, নাম্বার 1 ল্যান্ড, নাম্বার 2 লেবার, নাম্বার 3
ক্যাপিটাল, নাম্বার 4 এন্টারপ্রাইজ। তাহলে একটা ইকোনমিতে এই চারটেই ফ্যাক্টর, এর বাইরে আর কোনো ফ্যাক্টর নেই। ঠিক আছে, কি বললাম, একটা ইকোনমির চারটে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রাইজ। ক্লিয়ার? আচ্ছা কেন কেন চারটে ফ্যাক্টর বলছো দাদা, একটু বোঝাও। দেখো প্রথমত হচ্ছে তুমি যে কোনো সেক্টরে যাও, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর, তুমি এই চারটে ফ্যাক্টরের বাইরে আর কিছু পাবেই না। চলো আমরা প্রাইমারি সেক্টরের একটা উদাহরণ দিই, যেখানে চারটে সেক্টরই রয়েছে, যে কোনো সেক্টরে এই চারটে ফ্যাক্টর রয়েছে। চলো ধরো একজন, তুমি যদি এগ্রিকালচারাল কৃষকের কথা ভাবো, কি বললাম, এগ্রিকালচারাল কৃষকের কথা ভাবো, আমি অ্যান একাডেমিতে উদাহরণ দেবো তোমাকে। ধরো একজন ফার্মার, তাহলে বলো তো এই ফার্মার কি করে, ধান চাষ করে। আচ্ছা এই যে রাইস কাল্টিভেট করছে, তাহলে এই ফার্মারের কি কি দরকার, চারটে ফ্যাক্টর দরকার। নাম্বার 1 একটা ল্যান্ড দরকার, তাই নয় কি বলো, ল্যান্ড না হলেও কোথায় ধান চাষ করবে, তাহলে ল্যান্ড নামক ফ্যাক্টর দরকার। নাম্বার 2 তার একটা লেবার লাগবে, আইদার তিনি নিজে ওই জমিতে কাজ করবে অথবা 5জন লেবারকে ভাড়া দিয়ে কাজ করাবেন। আমি ধরে নিচ্ছি তিনি 5জনকে ভাড়া দিয়ে কাজ করাচ্ছেন, তাহলে এখানে আমার কি লাগছে, একটা লেবার দিতে হচ্ছে, তাহলে ল্যান্ড আর লেবার লাগছে। নাম্বার 3 ক্যাপিটাল। আচ্ছা ক্যাপিটাল তুমি ভাবো, আমি হতে পারে ওই ফার্মারের এটা নিজস্ব জমি, বা হতে পারে ও অন্য কারো জমিতে চাষ করছে, তার মানে তাকে আলটিমেটলি কি করতে হবে, আলটিমেটলি তাকে একটা ক্যাপিটাল খরচা করতে হবে টু অ্যাকোয়ার দোজ ল্যান্ড, তাই নয় কি? তুমি যদি এই ল্যান্ডটা নিজের হও, তাহলে তোমাকে কিনে নিতে হবে সেই জমিটা, তাহলে তোমাকে একটা ক্যাপিটাল লাগবে, যে ক্যাপিটাল দিয়ে তুমি এদের মাইনে দেবে, যে ক্যাপিটাল দিয়ে তুমি ল্যান্ডের ভাড়া দেবে, বা যে ক্যাপিটাল দিয়ে তুমি ধান বা গমের জন্য পেস্টিসাইডস কিনবে, তাহলে একটা টাকা তো তোমার লাগবে, উইদাউট ক্যাপিটাল কিছু হবে না। নাম্বার 4 তুমি যদি দেখো তোমার এন্টারপ্রাইজ মানে ওই ফার্মার স্বয়ং, তাহলে এন্টারপ্রাইজ ওই ফার্মার স্বয়ং বলতে কি বলা হয়েছে, তার মানে হচ্ছে এন্টারপ্রাইজ হচ্ছে সেই সেগমেন্টস যার আলটিমেটলি প্রফিট অথবা লস হয়। তার মানে উনি এত ক্যাপিটাল খরচা করে, এত লেবারকে এমপ্লয় করে এই জমিতে ধান চাষ করে, আলটিমেটলি দিনের শেষে তার কি হবে, আইদার প্রফিট না হয় লস, তাই নয় কি? বুঝতে পারছো জিনিসটা? তার মানে একটা সেগমেন্ট এই চারটের বাইরে আর কিছু হয় না। আচ্ছা চলো অ্যান একাডেমি কটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা অ্যান একাডেমিতেও তুমি চারটে সেক্টর পাবে, যে কোনো জায়গায় তুমি চারটে সেক্টরের বাইরে আর কিছু পাবে না। চলো অ্যান একাডেমির কথা বলো, আজকে অ্যান একাডেমি। আচ্ছা অ্যান একাডেমির এই যে তুমি ভাবো আজকে ল্যান্ড লাগবে একটা, আমরা এখানে অফলাইন ক্লাসেস নিচ্ছি, অনলাইন ক্লাসেস নিচ্ছি, তো আমার তো একটা ভূমি দরকার যেখানে দাঁড়িয়ে আমি অনলাইন বা অফলাইন ক্লাসেস নেবো, তাহলে আমার একটা ল্যান্ড লাগবে। নাম্বার 2 আমার লেবার, এই যে তুমি ভাবো গলা ফাটিয়ে ফাটিয়ে তোমাদের পড়ানো হচ্ছে, নোট দেওয়া হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, লেবার দিতে হচ্ছে। ঠিক আছে। নাম্বার 3 ক্যাপিটাল। আচ্ছা এই ক্যাপিটাল না হলে আমি আমার সিস্টেম রান করব কি করে? দেখো তোমাদের পড়ানোর জন্য আমার কি কি লাগছে, আমার একটা কম্পিউটার লাগছে, ঠিক আছে। নাম্বার 2 আমার একটা রাইটিং প্যাড লাগছে। নাম্বার 3 আমার একটা মাইক্রোফোন লাগছে। নাম্বার 4 আমার একটা হাইফাই ইন্টারনেট সার্ভিসেস লাগবে। নাম্বার 5 আমার একটা প্রজেক্টর লাগছে। নাম্বার 6 আমার একটা অ্যাপ লাগছে, দুখানা অ্যাপ, জুমেরও আমরা পেইড ভার্সন ইউজ করি, প্লাস আমরা অ্যাপেরও পেইড ভার্সন ইউজ করি। ঠিক আছে, তাহলে আমাদের কত টাকা খরচা করার পরে তবে সিস্টেমটা দাঁড়াচ্ছে, তাহলে একটা ক্যাপিটাল লাগবে, যে ক্যাপিটাল দিয়ে আমরা আমাদের সিস্টেমটাকে রান করব। আচ্ছা এত কিছুর পরেও আজকে অ্যান একাডেমির প্রফিট অথবা লস হচ্ছে, তাহলে তুমি ভাবো আলটিমেটলি এত কিছু খরচা টরচা করার পর আমার কাছে স্টুডেন্ট একজন ভর্তি হয়েছে সাপোজ, তাহলে আমার তাতে কি লাভ হবে? না, লস হবে। আমার কাছে 100 জন ভর্তি হয়েছে, হ্যাঁ তাতে আমার প্রফিট হবে। তার মানে আলটিমেটলি একটা এন্টারপ্রাইজের কি হয়, এই টোটাল সিস্টেমটা রান করার জন্য তার প্রফিট অথবা লস হয়। বুঝতে পারছো? তাহলে যে কোনো সেগমেন্টে তুমি চারটে ফ্যাক্টর পাবে। চলো ব্যাংকিং এর ক্ষেত্রে দেখো, ব্যাংকিং এর ক্ষেত্রে তুমি যদি দেখো, প্রথমত ল্যান্ড। আচ্ছা ব্যাংক তো দাঁড়িয়ে থাকে একটা ল্যান্ডের ওপরে, উইদাউট ল্যান্ড ব্যাংক কি করে চলবে? লেবার, যে এমপ্লয়ি গুলো রয়েছে যারা প্রতিনিয়ত খাটছে তারাই লেবার। উইদাউট ক্যাপিটাল ব্যাংক তো হতেই পারে না, কারণ ব্যাংক কি করে, তোমার টাকা অন্যকে দেয়, অন্যের টাকা তোমাকে দেয়, লোন ফোন দিয়ে কাজ করে, তাহলে ক্যাপিটাল ছাড়া চলবে না। নাম্বার 4 হচ্ছে এন্টারপ্রাইজ। তো এই আলটিমেটলি সেটা প্রাইভেট ব্যাংক হতে পারে, সেটা পাবলিক ব্যাংক হতে পারে সেই অর্গানাইজেশনের ব্যাংকে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে।
বুঝতে পারছো পুরো জিনিসটা? তার মানে একটা ইকোনমিতে 4টে ফ্যাক্টরি থাকে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রাইজ। তার মানে তুমি একটা জিনিস ভাবো, আমি কি বললাম, একটা ন্যাশনাল ইনকাম যদি তুমি দেখো, তাহলে একটা এমপ্লয়েড যে অর্গানাইজেশন বা এমপ্লয়েড যে সিস্টেম, তার এই 4টের যে কোনো একটা স্ট্যাটাস তার থাকবে। এই যে এমপ্লয়েড মানুষ, সে এই 4টের যে কোনো একটা স্ট্যাটাস থাকবে। হতে পারে সে, যেমন শুরু করছিলাম, হতে পারে সে জমির ল্যান্ড ওনার। ল্যান্ড ওনার, ভালো করে বুঝবে কি বললাম, ল্যান্ড ওনার। তার মানে সে তার জমি ভাড়া দিয়ে কি পাবে গো, রেন্ট পাবে। তাহলে এই ল্যান্ডটাকে ভাড়া দিলে কি পাওয়া যায়, রেন্ট পাওয়া যায়। তাহলে এই লোকটার ইনকাম কি, এই লোকটার ইনকাম কি, রেন্ট। রেন্ট ইজ হিজ ইনকাম। কেন, সে ল্যান্ডটাকে ভাড়া দিয়েছে। লেবার, হতে পারে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, বা তুমি এগ্রিকালচারাল ফার্মার, বা তুমি কিছু একটা, তার মানে তুমি কি, তুমি ইটসেলফ লেবার, তুমি ল্যান্ড ওনার নও, লেবার। তুমি যেমন এই যে সরকারি চাকরি তোমরা করছো, তোমরা কিন্তু লেবার। তোমরা ডব্লিউবিসি অফিসার যদি হয়েও যাও, তোমরা লেবার। তাহলে তোমাকে কি দেওয়া হয়, ওয়েজ দেওয়া হয়, মান্থলি ওয়েজেস, ডেইলি ওয়েজেস, তোমাকে ওয়েজেস দেওয়া হয়। তাহলে যে লেবার হয় তার কি হয়, ওয়েজেস দেওয়া হয়। আচ্ছা ধরো তুমি ল্যান্ড ফ্যান্ড কিছু না, তোমার কাছে প্রচুর ক্যাপিটাল রয়েছে, তোমার শ্বশুরের কাছ থেকে তুমি পেয়েছো, সাপোজ এরম শ্বশুর হলে তো খুব ভালোই হয়, ঠিক আছে। তো তুমি ধরো তোমার শ্বশুরের কাছ থেকে পেয়েছো, তুমি কি করেছো, আমি এটাকে ব্যাংকে রেখে আমি ভাই বড়লোক হব। তুমি হয়তো 5 কোটি টাকা পেয়েছো শ্বশুরের কাছ থেকে, ঠিক আছে, সাপোজ। আমি জিনিসটাকে ইন্টারেক্টিভ করার জন্য বা মজা করার জন্য জিনিসটাকে বলছি। তো তুমি 5 crores কোথায় রেখেছো, ব্যাংকে রেখেছো, অ্যাক্সিস ব্যাংকে। তো প্রতি মাসে তুমি কি পাবে, যা ইন্টারেস্ট পাবে তা তা একজন ডব্লিউবিসিএস অফিসার থেকে 4 গুণ বেশি, শুধু ইন্টারেস্টই। তাহলে তুমি যদি ক্যাপিটালকে কোনো ব্যাংকে রাখো, হোয়াট ইউ উইল গেট, ইউ উইল গেট ইন্টারেস্ট। ইন্টারেস্ট হতে পারে তুমি অর্গানাইজেশন, আমি বললাম একটা পাবলিকের 4টে অর্গানাইজেশন হতে পারে, ঠিক আছে। তুমি স্বয়ং ওনার, কোন একটা সিস্টেমের ওনার। যেমন তুমি যদি আজকে ইনফোসিস দেখো, ইনফোসিসের ওনার, টাটার ওনার, যেমন তোমরা জানো নারায়ণ মূর্তি। তাহলে উনি কি ইনফোসিসের ওনার, তাহলে আলটিমেটলি ইনফোসিসটা রান করে ওনার কি হয়, প্রফিট অথবা লস হয়। তো কেউ তো আর নিজের বিজনেস রান করে লস করার জন্য নয়, তো আমি ধরে নিচ্ছি প্রফিট করার জন্য। তাহলে তুমি ভাবো একটা দেশের, তুমি যে কোনো মানুষকে দেখো যে এমপ্লয়েড, কি বললাম, যে এমপ্লয়েড, যার একটা ইনকাম সোর্স রয়েছে, তাহলে যার ইনকাম সোর্স রয়েছে তাকে আমি বলবো এমপ্লয়েড। সে হতে পারে ল্যান্ড ওনার, সে হতে পারে একজন লেবার, সে হতে পারে তার ক্যাপিটাল রয়েছে প্রচুর, বা সে হতে পারে এন্টারপ্রাইজ, তাই না? তাহলে আলটিমেটলি সে যদি ল্যান্ড হয় তাহলে তার রেন্ট পাবো, তার ওয়েজেস পাবো, তার ইন্টারেস্ট পাবো, আর তার প্রফিট পাবো। তাহলে এইগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে হোয়াট ইউ উইল গেট দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি। তাহলে একটা দেশের যত মানুষ রয়েছে, সে তার সমস্ত 4টেই তো ফ্যাক্টর, এর বাইরে তো কিছু হতেই পারে না, তার এই 4টেই জিনিস থাকবে। তাহলে তার প্রত্যেকটা ভ্যালুকে তুমি যদি যোগ করো, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, ইউ উইল গেট দ্য ন্যাশনাল ইনকাম। দিস ইজ কল্ড ইনকাম মেথড অর ফ্যাক্টর মেথড। দ্যাট মিনস তুমি প্রত্যেকটা মানুষের ইনকাম গুলোকে যোগ করে তুমি ন্যাশনাল ইনকাম পাচ্ছ। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, তুমি বুঝতে পারছো। এই ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য 15 মিনিট সময় লাগছে। কনসেপশন বিল্ড করো। আমি বললাম যে কোনো, তোমাকে এই নোটের বাইরে কোনো বই পড়তে হবে না, তার কারণ হচ্ছে আমি তোমার কনসেপশন বিল্ড করিয়ে দেবো। এই নোট মানে এই নয় যে 1 পাতার ন্যাশনাল ইনকামের নোট, এই নোটটা ক পেজের নোট, 1 পেজেরই তো নোট। 1 পেজের নোট পড়তে তোমার 3টে ক্লাস লাগবে, কারণ এই 3টে ক্লাসে আমি তোমার কনসেপ্ট বিল্ড করাবো, তারপরে যাতে করে তুমি ইকোনমিক্স নিয়ে ভাবতে পারো। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটাই হচ্ছে তোমার ইনকাম মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। চলো আমি সেকেন্ড মেথড দেখছি, এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে। আচ্ছা এক্সপেন্ডিচার মানে কি, কনজামশন প্লাস সেভিংস। আচ্ছা এটা অন্য মেজারমেন্ট, অন্য মেজারমেন্ট। তাহলে আমার ইনকাম মেথড হয়ে গেছে, এর সঙ্গে এবার গোলাবে না। মানে একটা দেশ চাইলে ইনকাম মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম মেজার করতে পারে, ওর সে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে মেজার করতে পারে। আচ্ছা তুমি ভাবো, সত্যি বলতে আমি আমার ইনকাম মেথডে অ্যান একাডেমির, সত্যি বলছি, কি বলে ওটাকে, ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি না, বা আমার মান্থলি ইনকাম বা 2 মান্থ অন্তর ইনকাম আমি কিন্তু আমার ইনকাম মেথডের মাধ্যমে পারি না। কেন জানো? কারণ তুমি ভাবো তোমাদের পেমেন্ট করতে বলা হয় 1 থেকে 10 তারিখের মধ্যে। কেউ আজকে পেমেন্ট করেছে, কেউ হয়তো 30 তারিখে পেমেন্ট করেছে, কেউ দাদা প্রবলেম আছে পরের মাসে পেমেন্ট করেছে। তো আই হ্যাভ নো ফিক্সড ইনকাম, কারণ
প্রত্যেকে একই সময় পেমেন্ট করে না। আমি কিসের মাধ্যমে পেমেন্ট করি? এক্সপেন্ডিচার বা কনজামশন মেথডের মাধ্যমে। যেমন আমি জানি না, সত্যি বলছি, অ্যান একাডেমির 3টে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, ঠিক আছে, 3টে ব্যাংক অ্যাকাউন্টে, যেহেতু আমার ট্যাক্স ফাইল করতে হয়, তো সেই জন্য আমার 3টে ব্যাংক অ্যাকাউন্ট হলে ইজি হয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তুমি যদি দেখো যে এই 3টে ব্যাংক অ্যাকাউন্টের টাকা যোগ করলে তো হবে না, কখনো আমি খরচা করছি, কখনো আলটিমেটলি সেভ করছি, কোনো মাসে ফিক্সড করছি, কখনো স্টক মার্কেটে লাগাচ্ছি, তাহলে বিভিন্ন জায়গা থেকে। তাহলে আমি দিনের শেষে কি দেখছি? আমার কত ইনকাম আই ডোন্ট নো। তাহলে আমার যদি কেউ বলে তোমার এই মাসে কত ইনকাম হয়েছে, আমি বললাম দাঁড়াও, আজ এই মাসে আমি কত কত খরচা করেছি আমি একটু দেখি। ও আজকে এই মাসে আমি একটা ল্যাপটপ কিনেছি, আচ্ছা এই মাসে আমি একটা কিনেছি, তো আমার মোটামুটি 20,000 টাকা খরচা হয়েছে, আমি ধরে নিচ্ছি 20,000 টাকা আমার খরচা হয়েছে, ঠিক আছে। আর আমার এখন আমি ফিক্সড করেছি কত, আমি ধরো ফিক্সড করেছি 50,000 সাপোজ, আমি ধরে নিচ্ছি। তার মানে আমি কত খরচা করলাম প্লাস আমি কত সেভ করলাম, এটা যোগ করলেও কিন্তু আমি কত পাবো, তোমার আমার ইনকাম পাবো। কারণ আমার 3টে ব্যাংক অ্যাকাউন্টের ওই 1,000 1,000 500 700 800 10 এরম ভাবে ক্যালকুলেট করলে তো আমার হবে না। কারণ ওইভাবে ক্যালকুলেট করতে বসলে মানে দিন কভার হয়ে যাবে। কেন দিন কভার হয়ে যাবে? তার কারণ হচ্ছে আমার একটা মাসে ব্যাংক স্টেটমেন্ট প্রায় 100 পেজও হয়ে যায়, সরি একটা মাস বলছি, একটা বছরের ব্যাংক স্টেটমেন্ট 100-200 পেজও হয়ে যায়। তার মানে সেটা কি ছোট ছোট অ্যামাউন্ট ঢোকে না, তো সেই জন্য জিনিসটা খুব কঠিন হয়ে যায় ইনকাম মেথডের মাধ্যমে ক্যালকুলেট করার জন্য। আমরা কি ভাবি, আচ্ছা কত টাকা ফিক্সড করেছি আর কত টাকা খরচা করেছি সেটাকে যোগ করে দাও, ইনকাম পেয়ে যাবে। তাহলে একটা দেশের ক্ষেত্রেও তাই হতে পারে কি, কনজাম্পশন প্লাস সেভিংস। তার মানে একটা দেশ কত টাকা ইনকাম করছে এটা বার করা যাচ্ছে না, তাহলে তাহলে কি হেল্প নেব আমরা? আমরা হেল্প নেব এক্সপেন্ডিচার মেথডের। আচ্ছা তাহলে একটা দেশ কত টাকা খরচা করেছে, আচ্ছা 5 crore খরচা করেছে, আর একটা দেশ 7 বা 10 crore ইনভেস্ট করেছে, তাহলে এই দুটো মিলিয়ে আমি বলতে পারি একটা দেশের ইনকাম কত, 15 crore। তুমি তো কখনোই এই ভ্যালুটা তোমার ইনকাম থেকে বেশি হবে না, খুব স্বাভাবিক, এদের যোগফলই তো ইনকাম হবে। তাহলে এইভাবে আমরা কি এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি। নেক্সট, প্রোডাকশন বা আউটপুট মেথড। আচ্ছা প্রোডাকশন বা আউটপুট মেথড, যেটা অলরেডি তোমাদের আমি এই যে ডেফিনেশনটা বলেছিলাম সেই ডেফিনেশন আমি বুঝিয়ে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি আউটপুট মেথড কি করে হচ্ছে। এবার আমি আর ইনকাম মেথডে যাচ্ছি না, আমি এবার কোথায় যাচ্ছি, প্রোডাকশন মেথডে। তার মানে আমি তোমাকে ওই ডেফিনেশন বলার সময় বলেছিলাম যে একটা ইকোনমির 3টে সেগমেন্টস রয়েছে, 3টে সেক্টর রয়েছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টারশারি সেক্টর। আচ্ছা প্রাইমারি সেক্টর থেকে আমি তোমাকে একটু আগেই বললাম, প্রাইমারি সেক্টর থেকে কি হচ্ছে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্লাস সেকেন্ডারি সেক্টর থেকে তোমার কি কি, তোমার এই অটোমোবাইলস, টেক্সটাইল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি হচ্ছে। অ্যান্ড টারশারি সেক্টর থেকে কি তৈরি হচ্ছে, তোমার ট্রেড, রেস্টুরেন্ট, কমার্স, স্টোরেজ, ব্যাংক তৈরি হচ্ছে। তাহলে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। আচ্ছা দিস প্রোডাক্ট কোথায় রয়েছে, দিস প্রোডাক্ট ইজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার সেক্টর থেকে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরের এক একটা দাম নির্ধারণ করবে, তোমার এগ্রিকালচারাল প্রাইস নির্ধারণ করবে, ইন্ডাস্ট্রিয়াল প্রাইস নির্ধারণ করবে, অ্যান্ড আলটিমেটলি তোমার সার্ভিসের প্রোডাক্ট নির্ধারণ করবে। তাহলে তুমি বলো যত প্রোডাক্ট বেরিয়েছে তার যদি আমি যোগ করে দিই, যত প্রোডাক্ট বেরিয়েছে তার ভ্যালুগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, ন্যাশনাল ইনকাম পাবো না। বুঝতে পারছো? মানে এগ্রিকালচারের সমস্ত প্রোডাক্টের যোগ করলাম, ইন্ডাস্ট্রিয়াল সমস্ত প্রোডাক্টের যোগ করলাম, অ্যান্ড সার্ভিসের সমস্ত প্রোডাক্টের যোগ করলাম, কি পাবো আমরা, প্রোডাকশন বা আউটপুট মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। আউটপুট কত হচ্ছে, যেটা অলরেডি আমরা এই ডেফিনেশনটা এখানে পড়েছিলাম। দেখো মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন দ্য কান্ট্রি, যেটা আমি তোমাদের এই যে বোঝাচ্ছিলাম না এই জায়গাটায়, ক্লিয়ার সবার কাছে? তাহলে 3টে ওয়েতে আমরা মেজার করতে পারি, একটা ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর প্রোডাকশন মেথড। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, তাহলে ইন্ডিয়া এই 3টে মেথডের মধ্যে কোন মেথডটা ফলো করছে। দেখো ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই প্রোডাকশন মেথড অ্যান্ড ইনকাম মেথড। মানে আমরা 3 নাম্বার মেথড এবং 1 নাম্বার মেথডের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম মেজার করি, এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে কিন্তু আমরা মেজার করি না। দিস ইজ আ ওয়ে অফ মেজারমেন্ট, বাট ইন্ডিয়া কিন্তু এটাকে ফলো করে না, ইন্ডিয়া প্রোডাকশন এবং ইনকাম মেথডকে ফলো করে। ক্লিয়ার হয়ে গেল 3টে মেথডের মধ্যে কোনটাকে ফলো করছি।
আচ্ছা তাহলে এইভাবে ন্যাশনাল ইনকাম প্রথম এস্টিমেট কে করেছিলেন? ফার্স্ট এস্টিমেট করেন দাদাভাই নৌরোজি। দিস ইজ দ্য ভেরি মাচ আনসাইন্টিফিক ওয়ে। আচ্ছা দাদাভাই নৌরোজি প্রথমে যে ন্যাশনাল ইনকাম মেজার করেন তিনি কি এত মেথড জানতেন? জানতেন না, তিনি মোটামুটি একটা অ্যাজাম্পশন করে দেশের ন্যাশনাল ইনকাম মেজার করেন। তাহলে ন্যাশনাল ইনকাম প্রথম আনসাইন্টিফিক ওয়েতে মেজার করেন দাদাভাই নৌরোজি। দেন ন্যাশনাল ইনকাম সাইন্টিফিক ওয়েতে মেজার করেন কে? VKR রাও। তাহলে ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সাইন্টিফিক ওয়েতে মেজার করেন আর ইনি আনসাইন্টিফিক ওয়েতে মেজার করেন। তো পরীক্ষায় তোমাকে দুটোই জানতে হবে যে কে আনসাইন্টিফিক ওয়েতে মেজার করে আর কে সাইন্টিফিক ওয়েতে মেজার করে। আচ্ছা প্রেজেন্টলি ন্যাশনাল ইনকাম কে মেজার করে? আমাদের NSO। NSO নামক একটা অর্গানাইজেশন রয়েছে যাকে আমরা বলে থাকি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কিছুদিন আগে অবধি এই অফিসটার কোনো এক্সিস্টেন্স ছিল না। এর আগে আমাদের একটা অফিস ছিল যাকে আমরা বলি CSO। CSOর ফুল ফর্ম কি? CSOর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে আমাদের আগে ন্যাশনাল ইনকাম কে মেজার করতো? CSO। তুমি ধরো কোনো MCQ বইতে এখনো CSO অপশান পাবে। কেন? NSOটা রিসেন্টলি চালু হয়েছে, তার জন্য CSOর অপশান তুমি পাবে না বা NSOর অপশান পাবে না, তুমি CSO অপশানে পাবে। তাহলে CSO আগে মেজার করতো, বাট রিসেন্টলি আর একটা অর্গানাইজেশন আমার রয়েছে NSSO। NSSOর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস। এই দুটো অর্গানাইজেশনকে মার্জ করে এখন করা হয়েছে NSO। NSO। তাহলে এটা N, এটা S, এটা O। তাহলে এই দুটোকে দেখো মার্জ করে আমরা কি বানালাম? NSO। NSO। CSO না থাকলো আর NSO, ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশন আর থাকলো না, এদের মার্জ করে করলাম NSO। এই NSSOর অন্য কাজ, NSSOর অন্য কাজ যেমন প্রপার্টি এস্টিমেশন আগে করা হতো NSSO। তো এরা কি এখন আর এগুলোকেও মেজার করে না, এখন পুরো দুজনের কাজই একজন করে NSO। তাই এখন ন্যাশনাল ইনকাম তোমার যদি বলা হয় কে মেজার করে, অ্যান্সার কি হবে? NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কখনো কখনো এর ফুল ফর্মও দিয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো ফাইন্যান্সিয়াল ইয়ার। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কি? 1 এপ্রিল থেকে 31 মার্চ। হ্যাঁ, হুম, তুমি বলো কোথায়, কেউ জানো? NSOর সদর দপ্তর জেনেভাতে। দেখো, না না আমি বলছি NSO তো ইন্ডিয়ান অর্গানাইজেশন, তো জেনেভা কেন হবে? ওটা তো ওয়ার্ল্ড যে অর্গানাইজেশন গুলো সেখানে। আইডিয়া করো কোথায়? বলো, বলতে থাকো শুনি একবার। ন্যাশনাল স্ট্যাটিস্টিক, কি IS কি? কলকাতা। কলকাতাই হবে। ঠিক আছে। না না, ওটা অনেক জায়গায় সাব কোয়ার্টার থাকে। ঠিক আছে। তাহলে প্রেজেন্টলি কে মেজার করছে? NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আচ্ছা ফিনান্সিয়াল ইয়ার কি বলা আছে? 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ এটা কি? দেখো আমরা এই যে ধরো এই যে মার্চ মাস, আজকে কত তারিখ? 15 মার্চ 2023। আচ্ছা যখনই মার্চ মাস 31 তারিখ শেষ হয়ে যাবে, তো 1 এপ্রিল থেকে আমাদের নতুন কাউন্টিং ইয়ার শুরু হবে। মানে আমরা এই যে ন্যাশনাল ইনকাম মেজার করি তোমার ইনকাম মেথড বা এক্সপেন্ডিচার মেথড বা প্রোডাকশন মেথডের মাধ্যমে, এখানে কি হবে বলো তো? এই মেজারমেন্টটা 1 এপ্রিল থেকে ক্যালকুলেশন হয় এবং 31 মার্চ অবধি ক্যালকুলেট হয়। মানে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024, এই বছরের যে 12টা মাস, সেই 12টা মাসের ক্যালকুলেশন নিয়ে কিন্তু আমরা ন্যাশনাল ইনকামকে মেজার করি। এটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার বলা হয়। ঠিক। চলো এবার চলে যাচ্ছি এই যে, হ্যাঁ
হ্যাঁ, অফিসিয়ালি ইয়ার এন্ডিং মানেই হচ্ছে 31 মার্চ। এই যে তুমি ভাবো আমরা যে ট্যাক্স ফাইল করব, বা আমি এই যে ট্যাক্সটা দেওয়া হবে সেটা কিন্তু 31 মার্চে গিয়ে আমরা ট্যাক্সটা ফাইল করব। 31 মার্চ অবধি আমার যে ইনকাম হবে সেটা নিয়ে আমি আইটিআর করব, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন করব। তো তার বেসিসে আমাকে একটা ট্যাক্স দিতে হবে, সেটা কিন্তু 31 মার্চের আগে আমি কখনো ফাইল করতে পারবো না, কারণ 31 মার্চ অবধি আমার যে ইনকাম তার বেসিসে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। দেখো নেক্সট দেখো, এই যে এতক্ষণ যে আমরা বলছি ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম, তো হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, হাউ উই ক্যান ক্যালকুলেট ইট, আমরা সব দেখেছি। বাট ন্যাশনাল ইনকাম নিয়ে চারটে ভ্যারিয়েশন হয়, চারটে ভ্যারিয়েশন। কি কি? জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি, এই চারটে হচ্ছে ফ্যাক্টর। তাহলে ন্যাশনাল ইনকাম মানে কি? জিডিপি, ন্যাশনাল ইনকাম মানে জিএনপি, ন্যাশনাল ইনকাম মানে এনডিপি, ন্যাশনাল ইনকাম মানে এনএনপি। কেন? তিনটের মধ্যে কি ফারাক রয়েছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমত আমরা জিডিপির ফুল ফর্ম কি জানি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এনডিপি মানে হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যান্ড এনএনপি মানে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এইগুলো সত্যি বলছি, এগুলো আমিও যখন নিজে 2019 ডব্লিউবিসিএস পরীক্ষা দিই সেই সময় আমি এগুলো প্রচুর গাতিয়ে মুখস্থ করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যে আচ্ছা জিএনপি মানে জিডিপি প্লাস নেট ফরেন ইনকাম, জিএনপি মানে জিডিপি প্লাস মাইনাস এক্স মাইনাস এম, এগুলো প্রচুর মুখস্থ করতাম। কিন্তু সত্যি বলতে আজকে আমি তোমাদের একদম আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করে দেবো, যাতে করে তোমার কখনোই এই জিনিস আর কোনোদিন মুখস্থ না করতে হয়। আমি তোমাকে বলছি চেষ্টা করেও ভুলতে পারবে না, এই জিনিসগুলো এতটা ইজি যদি এটাকে ইন্টারেক্টিভ ওয়েতে পড়ানো যায় তো। বুঝতে পারছো? তাহলে দেখো জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপির ব্যাপারটাকে বুঝতে হবে ডিটেলে। আমি এইগুলোতে যাচ্ছি না, এগুলো কি পরে তোমরা নিজেরাই বানাতে পারবে, মুখস্থ করতে যেও না। আগে এই ছবিটা দেখো, এই ছবিটা আমার নিজের বানানো ছবি, এটা কোনো বইতে নয়, এটা আমি নিজে প্রথম ব্যাচ যখন আমি ডব্লিউবিসিএস এর পড়াই 2019-এ, সেই সময় ক্লাসেই আমার এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তারপর থেকে এটাই আমার ট্রেডমার্ক জায়গা, এর মাধ্যমে আমরা জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি বুঝি। দেখো আমি যদি চলে যাই যে জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি ব্যাপারটা কি, দেখো প্রথমত ফুল ফর্ম তো দেখে নিয়েছো, তো ফুল ফর্মটা আমাকে লাগবে এই জিনিসটা বোঝার জন্য। বলা হচ্ছে জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা কি, আমি ভেঙে ভেঙে দিচ্ছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? আচ্ছা ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে এটা টেরিটরি, ডোমেস্টিক টেরিটরি। তোমার যদি বলা হয় তোমার ডোমেস্টিক টেরিটরি তোমার বাড়ি। আচ্ছা ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি মানে কি? টোটাল ইন্ডিয়ার যতটা এরিয়া রয়েছে ততটাই ডোমেস্টিক এরিয়া অফ ইন্ডিয়া। তাহলে এই ইন্ডিয়ার এরিয়ার মধ্যে যা যা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের মানি ভ্যালুকে তুমি যদি ক্যালকুলেট করো, হোয়াট ইউ উইল গেট দ্য জিডিপি। আবার বলছি, তাহলে একটা ডোমেস্টিক টেরিটরি কি? এটা আমার ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি, ঠিক আছে? এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে যাই আমার কি হচ্ছে? প্রোডাকশন হচ্ছে। আচ্ছা প্রোডাকশন কি করে হচ্ছে, কোথায় হচ্ছে? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, এই তিনটে সেক্টর মিলেই তো আমার ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার এই ডোমেস্টিক এরিয়ার মধ্যে এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর যা তৈরি করছে তার যোগফলকে আমরা কি বলবো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আরো ডিটেলে বলছি, চলো বলো তো এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে কে কে থাকবে? আচ্ছা আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কারা থাকবে? ইন্ডিয়ান মানুষ থাকবে, না ইউএস এর মানুষ থাকবে, না চায়নার মানুষ থাকবে? ম্যাক্সিমাম ইন্ডিয়ার মানুষ থাকবে, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি এই যে যারা কালো কালার না, তারা সবাই ইন্ডিয়ান মানুষ। আর যারা দু একটা লাল কালার রয়েছে তারা কেউ ইউএস এর, কেউ চায়নার, কেউ জাপানের, মানে ফরেনার। তাহলে বলো তো এরা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়ই অনেক যারা ইন্ডিয়াতে বসবাস করে, কোনো ফরেনার দেখেছো নিশ্চয়ই। তাহলে আমরা যদি বলি যে এই টোটাল ডোমেস্টিক টেরিটরির মধ্যে, আচ্ছা এরাও তো কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত। এই লাল কালারের যারা কারা, এরা কিন্তু ফরেনাররা, এরা কিন্তু হতে পারে কোনো প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত, বা সেকেন্ডারি সেক্টরের সঙ্গে যুক্ত, বা টারশিয়ারি সেক্টরের সঙ্গে যুক্ত। তাহলে এরাও তো কিছু প্রোডাক্ট করছে, তাই নয় কি? তার মানে আমি বলতে পারি জিডিপি মানে হচ্ছে জিডিপি মানে হচ্ছে দুটো জিনিসের যোগফল, এই লালদের আর কালোদের।
যোগফল। আচ্ছা এটাকে যদি তুমি ইকোনমির ভাষায় বলতে যাও তাহলে তুমি কি বলবে, কি বলবে যে ইন্ডিয়ান প্লাস ফরেনার। তোমার ভাষায় বলে দিচ্ছি কি বললাম, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি, ইন্ডিয়ানরা যা ইনকাম করছে, আচ্ছা আমি কালো কালার দিয়ে লিখছি, ইন্ডিয়ানরা যা ইনকাম করছে প্লাস প্লাস ফরেনার যা ইনকাম করছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার এই টেরিটরির মধ্যে ইন্ডিয়ান প্লাস ফরেনার যা ইনকাম করছে সেটাই আমার কি জিডিপি। বুঝতে কারো কোনো অসুবিধা? এটা আমি পরে বোঝাবো, আগে আমরা এটা বুঝে নাও। তাহলে জিডিপি মানে ইন্ডিয়ার একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যে ইন্ডিয়ান প্লাস নন ইন্ডিয়ান, ফরেনারকে তুমি নন ইন্ডিয়ান বলতে পারো, বা তুমি বলতে পারো যে বাইরের যারা, যা খুশি তুমি বলতে পারো। এনআরআই নয়, এনআরআই আবার অন্য জিনিস, ঠিক আছে? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এনআরআই আমি বলতে গিয়েও আটকে গেলাম, যে এনআরআই বললে তোমরা কনফিউজ হয়ে যাবে, এনআরআই কে আনবো একটু পরে। তাহলে ইন্ডিয়ান প্লাস নন ইন্ডিয়ান যারাই ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সেটা পাকিস্তানিও হতে পারে, সেটা শ্রীলঙ্কানও হতে পারে, সেটা বাংলাদেশিও হতে পারে, মানে ইন্ডিয়ার টেরিটরির মধ্যে যাই ইনকাম হচ্ছে দ্যাট ইজ দ্য জিডিপি। আচ্ছা ধরো আমি ধরে নিচ্ছি ইন্ডিয়া টেরিটরির মধ্যে ইন্ডিয়ানদের ইনকাম হচ্ছে, ইন্ডিয়ানদের মানে কালোদের ইনকাম হচ্ছে, কালারটা একটু ফলো করো, কালোদের ইনকাম কত, কালোদের ইনকাম হচ্ছে তোমার 1000 টাকা। তাহলে এরা কত প্রোডাক্ট করছে 1000, আর লালরা কত ইনকাম করছে 200 টাকা। আচ্ছা বলো তো জিডিপি কত হবে, ইন্ডিয়ান প্লাস নন ইন্ডিয়ান কত হবে? তাহলে জিডিপি আমার ইন্ডিয়ান, ভেরি গুড, 1200 টাকা। তাহলে 1200 টাকা হচ্ছে আমার জিডিপি, কোনো প্রবলেম নেই। আচ্ছা বলো তো খুব ঠান্ডাভাবে চিন্তা করো যে এই 1200 টাকা কি অ্যাকচুয়ালি আমার ইনকাম? তোমার কোথাও একটা খটকা লাগছে না? তুমি বলতে পারবে এই টাকাটা তোমার ইনকাম না, কারণ এখানে কারা ঢুকে রয়েছে, এই লালরা। আচ্ছা এই লালদের ইনকাম কি আমার ইনকাম? না, ওদের ইনকাম। তার মানে একটা জিনিস ভাবো, এটাকে আমি আরো ডিটেলে চলে যাচ্ছি, এটা আমার ইন্ডিয়া, খুব ঠান্ডাভাবে চিন্তা করো, এটা আমার ইন্ডিয়া, এটা ইউএসএ, এটা চায়না। তাহলে ইউএসএ এবং চায়নাতে কি রয়েছে, প্রচুর লাল লোক রয়েছে, ম্যাক্সিমাম ওদের ওখানে কি রয়েছে, সব লাল লোক রয়েছে। আচ্ছা তার মানে ওখানে ইন্ডিয়ানরা নেই এমনটা আমি বলতে পারি কি? তাহলে ওখানেও তো ইন্ডিয়ান রয়েছে, তাহলে ওখানেও কি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, কম রয়েছে। আর এখানে আমি একটু আগে কি বললাম, ম্যাক্সিমাম ইন্ডিয়ান, বাট তার মানে এই নয় যে ওখানে লাল লোক থাকবে না, মানে ফরেনাররা থাকবে না এমনটা নয়। তাহলে এখানেও কারা থাকবে, এখানেও কিছু ফরেনার থাকবে, ধরো এরকম 3টে ফরেনার রয়েছে। তাহলে একটা জিনিস ভাবো তো, তুমি যদি শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকাম বার করতে চাও, ইন্ডিয়ানদের ইনকাম, তাহলে তুমি কি করবে? কমন সেন্স কি বলছে বলো দেখি। কমন সেন্স কি বলছে? আমি যদি শুধু কালোদের ইনকাম ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো, শুধু দেশের ইনকাম পাবো না। কমন সেন্স কি তাই বলছে তো, ইন্টারঅ্যাক্ট করো তাহলে তোমার সুবিধা হবে বুঝতে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এইটাকে আমরা বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমি লিখছি কি, মিউট করে দেবে, কথা হয়ে গেলে মিউট করে দেবে, তাহলে একটু সুবিধা হবে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা তাহলে মানে এতক্ষণ আমি ডোমেস্টিসিটি নিয়ে কাজ করছিলাম, মানে এরিয়াটা আমার মেইন ফ্যাক্টর ছিল, এখন ন্যাশনালিটিটা বেশি ফ্যাক্টর। তার মানে আমি শুধুমাত্র শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকাম চাইছি। কি বললাম? শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকাম চাইছি। তাহলে আমি কি করব? আচ্ছা বলো তো, আমি এখান থেকে ইন্ডিয়ানদের ইনকাম কত বললাম, 1000 টাকা। আচ্ছা 1000 টাকাতে আমি দেখলাম, প্লাস আমি এই জিডিপি মানে কি, প্লাস আমি 250 টাকা, এটা হচ্ছে আমার টোটাল 200, মানে টোটাল হচ্ছে তোমার জিডিপি 250। আচ্ছা এই যে সিনারিওটা, আর আমি দেখছি যে এখানে ধরো ইন্ডিয়াদের ইনকাম হচ্ছে 50 টাকা, আর এখানে ইন্ডিয়ানদের ইনকাম হচ্ছে ধরো তোমার 20 টাকা, 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। আচ্ছা তাহলে একটা জিনিস ঠান্ডাভাবে চিন্তা করো তো, আমি ধরো আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত, এই দুটো যোগ করলে হচ্ছে 1200 টাকা, ভালো করে বুঝবে। তাহলে আমি এখানে কি করছি, এটা হচ্ছে আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 1200। আচ্ছা এই 1200 থেকে আমি কত বাদ দেবো বলো তো? এই লালদের ইনকাম বাদ দেবো -200, তাই লাল কালার দিয়ে লিখছি -200। আচ্ছা এর সঙ্গে আমি যোগ করব কোনটা, এই কালোদের ইনকাম +70। তাহলে কত হবে বলো আমার ইনকাম, 10
70, 1200 থেকে 200 বাদ দাও, 1000 প্লাস 70, 1070। তাহলে এটাকে আমি কি বলবো? জিএনপি। সবার কাছে ক্লিয়ার একদম? তাই এই ফ্যাক্টরটাকে আমরা কি বলছি, এই দেখো এটাকে আমি যদি এবার ভাঙিয়ে লিখি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? লিখতে পারি 1200 মাইনাস 200 মাইনাস 70। এই ফ্যাক্টরটাকে আমরা কি বলছি? নেট ফরেন ইনকাম। কেন প্লাস কেন মাইনাস এখনই মাথায় এনো না, আমি তাও ক্লিয়ার করব, প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা সেগমেন্টকে ক্লিয়ার করব, তুমি শুধু জেনারেলাইজ ভাবো। কখনো কখনো এটা প্লাস হতে পারে, কখনো কখনো মাইনাস হতে পারে, বাট এখন এটা মাথা থেকে আউট করে দাও। তার মানে আমরা জিডিপি থেকে কি বাদ দেবো? নেট ফরেন ইনকাম। আচ্ছা নেট ফরেন ইনকাম কত বলো তো? আচ্ছা আমরা তো এই ক্যালকুলেশন এরকম ভাবে না করে এরকম ভাবেও করতে পারতাম। 1200 মাইনাস, আচ্ছা এই দুটো বিয়োগফল কত হচ্ছে? 130 না? 130। তাহলে আমরা এখান থেকেও তো পেতে পারি 1070, 1070, তাই না? ক্লিয়ার? তার মানে আমি এবার এটাকে ভাবো, এটা কি আমার, এটা আমার জিডিপি আর এটা আমার নেট ফরেন ইনকাম। এটাকে আমি কি প্লাস মাইনাস করে কত পেলাম? 130। তাহলে জিডিপি প্লাস মাইনাস, প্লাসটা কখনোই পরে আসছি, প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম, আমরা কি পেতে পারি? জিএনপি। জিএনপি। আচ্ছা দেখো আমরা এখানে তাহলে কি করলাম, এটাকে একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এত কিছু না করে একটু সিম্পলিফাই করে দিই। ধরো এখান থেকে আমরা তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 1200 মাইনাস 130, সেটা হচ্ছে আমার 1070। ধরো এরমটা হলো যে এই যে ফরেন কান্ট্রিতে ইন্ডিয়ানদের ইনকাম বেশি, কত? ধরো এরা ইনকাম করছে 150 টাকা আর এরা ইনকাম করছে 100 টাকা। তাহলে বলো তো ফরেন কান্ট্রিতে টোটাল ইন্ডিয়ানদের ইনকাম কত? 250 টাকা না? 250 টাকা। তার মানে তুমি ভাবো এই 1200, সেখান থেকে আমি কাদের বাদ দেব? মাইনাস 200 লালদের, প্লাস এখানে 250। তার মানে অ্যাকচুয়ালি তুমি 1200 সঙ্গে 50 যোগ করবে না, কারণ এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখা যাচ্ছে এটা কি 50 আসবে, 50 আসবে, তাই নয় কি? তাহলে এটা কত? 1250। এই 1250টা কি হবে তোমার? প্লাস হয়ে গেল না? তাহলে এখানে তুমি কি করলে? অ্যাকচুয়ালি এখানে তুমি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম করলে। তার মানে হচ্ছে কখনো কখনো তুমি এই জিডিপির সঙ্গে এখানে কি করলে? জিডিপির সঙ্গে তুমি 50 যোগ করলে, 50 যোগ করলে কি আসবে? প্লাস হবে। কেন? যদি ফরেনাররা বেশি কম ইনকাম করে, ইন্ডিয়ানরা বেশি ইনকাম করে। কি বললাম? যদি ইন্ডিয়ানরা বেশি ইনকাম করে, বাইরের ইন্ডিয়ানরা তুলনায় দেশের ফরেনাররা কম ইনকাম করে, তখন প্লাস হবে। আর এই 1200 সঙ্গে তুমি এর আগে 130 বিয়োগ করলে কেন? তার কারণ হচ্ছে দেশের ফরেনাররা বেশি ইনকাম করে রাদার দেন বাইরের ইন্ডিয়ানরা। বুঝতে পারছো জিনিসটা? এবার এটাকে তুমি প্লাস যা খুশি, আগে 250 করে প্লাস করতে পারো, আগে 200 করে মাইনাস করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি তোকে বুঝিয়ে দিলাম যে নেট ফরেন ইনকাম কখনো প্লাস হতে পারে, কখনো মাইনাস হতে পারে। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে? চলো তাহলে আমরা যেটা আমরা আগের ক্যালকুলেশন নিয়েছিলাম সেটা বোঝাই। তাহলে এখানে আমরা কত নিয়েছিলাম? 130 না? 130 মানে আমরা এখানে করলাম 70, এখানে করলাম 50, তাই না? না, কত কত নিয়েছিলাম গো? 50 আর 20। আচ্ছা আচ্ছা, টোটাল 70। আচ্ছা আচ্ছা, 50 আর 20। আচ্ছা তাহলে এটাকে আমরা নিয়েছিলাম 50, এটাকে নিয়েছিলাম আমরা 20। ক্লিয়ার? এখানে কারো কোনো প্রবলেম নেই। তাহলে জিডিপি থেকে জিএনপি পেতে গেলে আমরা কি করি? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম, প্লাস মাইনাস। তাহলে আমাদের এখানে কি হয়েছে? 1200 আর প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম কত? 130। তাহলে বিয়োগ করলে আমরা জিএনপি পাচ্ছি কত? 1070। আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার চলো, প্রথম লাইন ক্লিয়ার হয়েছে। চলো এবার ভুলে যাও, মনে করো এই লাইন সেগমেন্টসটাই নেই। তুমি মনে করো তুমি সম্পর্ক বার করছো জিডিপির সঙ্গে এনডিপির, জিডিপির সঙ্গে এনডিপির সম্পর্ক বার করছো। কি করে? চলো এবার আমি তোমাকে বোঝাই, এমনি বোঝাচ্ছি চলো। সেটা হচ্ছে তুমি শিয়ালদা স্টেশন থেকে 10টা কমলা লেবু কিনেছো, ঠিক আছে? 10টা কমলা লেবু কিনেছো, কিনে তুমি জানো না যে বনগা লোকালে কি পরিমাণ ভিড় হয়।
8টা বনগাঁ দিয়ে সিনেমা বেরিয়ে গেছে আমাদের অফিস টাইমে, যা ভিড় হয় তার বেসিসে। তো তুমি জানো না, তুমি তোমার কমলালেবুগুলো নিয়ে 8টা বনগাঁ লাস্ট কম্পার্টমেন্টে উঠেছো। ভালো করে চিন্তা ভাবনা করো কি হচ্ছে। তো 8টা বনগাঁ তোমাকে এমন পিষেছে যে তুমি তোমার 10টা কমলালেবুকে আর কতক্ষণ বাঁচিয়ে রাখবে। তো দেখা যাচ্ছে হৃদয়পুর হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো হৃদয়পুরে নেমে দেখলে তোমার এমন প্রেসার দিয়েছে যে 3টে কমলালেবু ওখানেই খারাপ হয়ে গেছে, আর 7টা কমলালেবু তোমার ইনট্যাক্ট রয়েছে। তাহলে তুমি বলো তো, তুমি এখন তোমার বাড়িতে গিয়ে কি বলবে? তোমার কাছে কটা কমলালেবু রয়েছে, 10টা নাকি 7টা? 7টা, তাই তো? তার মানে তুমি কি করছো? তার মানে তুমি 10টা কমলালেবু তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল, বাট 3টে কমলালেবু নষ্ট হয়ে যাওয়ার জন্য তোমার এখন অ্যাকচুয়াল প্রোডাকশন ইজ 7। এই যে 3টে, দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন ইন ইকোনমিক্যাল টার্ম। তাহলে এটাকে আমরা কি বলবো? ডেপ্রিসিয়েশন, মানে ক্ষয়। ডেপ্রিসিয়েশন মানে তুমি তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন থেকে তুমি যখন ডেপ্রিসিয়েশনকে বাদ দেবে, তখন তোমার ফাইনাল ভ্যালুটা হবে। তুমি বলো তো, আজকে আমার ফোনটার দাম 10,000 টাকা সাপোজ, ঠিক আছে? 5 বছর পরে এই ফোনটার দাম 10,000ই থাকবে, তাহলে জীবনে আর কোনোদিন ফোনের ঘাটতি হতো না, তাই না? 5 বছর পরে এই ফোনটার এফিসিয়েন্সি কমে যাবে, তার মানে ডেপ্রিসিয়েটেড হবে ফোনটা। কত? ধরো 5,000 টাকা ডেপ্রিসিয়েটেড হবে, তার মানে 5 বছর পরে এই ফোনটার ভ্যালু কত? 5,000 টাকা। তার মানে তোমার, অথবা কখনো কখনো এটা হতে পারে তোমার কাছে 10,000 টাকার ফোন ছিল, পুরোটাই খারাপ হয়ে গেল, তার মানে 0 হয়ে গেল প্রোডাক্ট ভ্যালু। তার মানে কেন এই কথাটা বলা হচ্ছে যে তোমাকে ইকোনমিক্সে বা ইকোনমিতে ডেপ্রিসিয়েশন অলওয়েজ মাথায় রাখতে হবে। ডেপ্রিসিয়েশন অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার, বা তোমাকে সমস্ত ক্যালকুলেশনে ডেপ্রিসিয়েশন রাখতে হবে। আচ্ছা বলো তো, আমরা জিডিপি কি বলেছিলাম? জিডিপি বলেছিলাম যে দেশের মধ্যে ইন্ডিয়ান প্লাস ফরেনার যা ইনকাম করে সেটাই আমার কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা এরা যা ইনকাম করছে সবটাই তুমি পাচ্ছ নাকি কিছু নষ্ট হচ্ছে? আচ্ছা আমি ধান চাষ করলাম 100 কুইন্টাল, কিন্তু দেখা যাচ্ছে 100 কুইন্টাল ধান না হয়ে হলো 70 কুইন্টাল। কেন? 30 কুইন্টাল মাঝে নষ্ট হয়ে গেছে। হয় তুমি তোলার সময় সেগুলো নষ্ট হয়ে গেছে, হয়তো তোমার কিছু মাজরা পোকা এসে সেগুলোকে খেয়ে নিয়েছে, বা পেস্টিসাইড সেগুলোকে নষ্ট করে দিয়েছে, বা তোমার হারভেস্টিং এর অভাবে নষ্ট হয়েছে। মানে দিনের শেষে তুমি 70 কেজি বা 70 কুইন্টাল ধান পাচ্ছ। তার মানে এরা ইন্ডিয়ান প্লাস ফরেনাররা যা ইনকাম করছে সেটা কি অ্যাকচুয়াল সবই পাবো আমরা? না, কিছু নষ্ট হবে। তাহলে আমরা তাকে বলছি ডেপ্রিসিয়েশন। তো আমি ধরে নিচ্ছি ডেপ্রিসিয়েটেড ভ্যালু হচ্ছে 50 টাকা। 50 টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। তার মানে বলো তো, এই এনডিপি কথাটার অর্থ কি? এনডিপির কথা হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা নেট বা নেট কথাটার অর্থ কি? নেট মানে হচ্ছে ফাইনাল, দিস ইজ দ্য নেট, দিস ইজ দ্য গ্রস। আচ্ছা তুমি ভাবো তোমার স্যালারি কত? 1,000 টাকা সাপোজ, দিস ইজ ইউর স্যালারি, বাট ইউ হ্যাভ টু পে ইনকাম ট্যাক্স ফর 10%। মানে ইউ হ্যাভ টু পে 1,000 রুপিস 100 rupees as a income tax from your income, but your net salary will be 900 rupees. তার মানে দিস ইজ ইউর গ্রস স্যালারি, বাট দিস ইজ ইউর নেট স্যালারি, যেটা তুমি তোমার হাতে পাচ্ছ, তাই তো? তার মানে এখানে আমি 1200 টাকাকে কি বলছি? আমার গ্রস প্রোডাকশন জিপি। বাট আমি যখন এনপি বার করব, নেট প্রোডাকশন, আমার ডেপ্রিসিয়েশন মাথায় রাখতে হবে, এটা আমার ডেপ্রিসিয়েশন ধরে নিতে পারি আমি। তার মানে বলো তো এনডিপি কত হবে? 1200 মাইনাস 50, তাহলে কত হবে এটা? 1150 টাকা উইল বি মাই এনডিপি। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবে। দেখো আমি যদি এখানে চলে যাই জিএনপি, আচ্ছা জিএনপিতে আমরা কি করেছিলাম? শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকামটাকে ক্যালকুলেট করেছিলাম। আচ্ছা শুধুমাত্র ইন্ডিয়ানরা কত টাকা ইনকাম করছিল? 1070। আচ্ছা এটা তো গ্রস প্রোডাকশন, ইন্ডিয়ানদের গ্রস প্রোডাকশন। বাট আমি যদি ইন্ডিয়ানদের নেট প্রোডাকশন বার করতে চাই, হোয়াট ইউ হ্যাভ টু ক্যালকুলেট? ইউ হ্যাভ টু ডিডাক্ট দ্য ডেপ্রিসিয়েশন ফ্রম ইউর জিএনপি।
তার মানে আমরা বলতে পারি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন উইল বি ইয়োর এনএনপি। বলো ডেফিনেটলি, একদম একদম 1070 মাইনাস 500, 1070 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 1020। কথা হয়ে গেল, একটু মিউট করে দেবে সবাই প্লিজ, ঠিক আছে? কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে না, তো রেকর্ডিংসের হেলথটা খারাপ হয়ে যাবে। তাহলে 1020 হয়ে যাবে কি তোমার এনএনপি। ক্লিয়ার? এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে বলো এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম? তাহলে জিএনপি থেকে তুমি যখন ডেপ্রিসিয়েশন বাদ দেবে তখন এনএনপি। হ্যাঁ কি বলছো? এখনো এখনো আসেনি, আসবো আসবো, এখনো অনেক আলোচনা বাকি রয়েছে, ঠিক আছে? আসবো আসবো। তাহলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এইটুকু তোমার এই ফিগারটা ক্লিয়ার হয়েছে। দেখো আমরা কিন্তু এখনো এই জায়গাটা ক্যালকুলেট করিনি। এনডিপি আর এনএনপি তুমি যদি যাও তাহলে এখানেও তোমাকে কি করতে হবে? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। কেন? আচ্ছা, নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে এই ডোমেস্টিক এরিয়ার মধ্যে তুমি যা নেট ভ্যালু পাচ্ছ, তার মানে এখানে কাদের পাচ্ছ তুমি? ফরেনারদের প্লাস ইন্ডিয়ানদের, দুজনের ইনকাম পাচ্ছ, বাট নেট ভ্যালু পাচ্ছ, নট গ্রস ভ্যালু। নেট ভ্যালু পাচ্ছ, বাট তুমি কি চাইছো? তুমি ইন্ডিয়ানদের নেট ন্যাশনাল প্রোডাক্ট চাইছো। তার মানে তুমি কি চাইবে? এখান থেকেও সেম সেম ভ্যালুটা বাদ দেবে না? 1050 এখান থেকে তুমি যদি 130 বাদ দাও, দেখো 1050 থেকে 130 বাদ দাও, তাহলে তুমি কত পাবে? 1020। তার মানে নেট বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট থেকে তুমি যখন প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম করবে তখন তুমি কি পাবে? এনএনপি। সেম ক্যালকুলেশন, কারণ এখানে তুমি ইন্ডিয়ান প্লাস ফরেনারদের ইনকাম ক্যালকুলেট করেছিলে, এখানে শুধুমাত্র ইন্ডিয়ানদের ক্যালকুলেট করছো। মানে তুমি এখান থেকে কি করবে? এই 1150 থেকে তুমি কাদের বাদ দেবে? এই ফরেনারদের বাদ দেবে, আর কাদের যোগ করবে? ইন্ডিয়ানদের ভ্যালু যোগ করবে। মানে এখান থেকে তুমি যদি 200 বাদ দাও প্লাস 70 যোগ করো, তাও তুমি কি পাবে? 1020। তাহলে চারটে জিনিস সবার কাছে একটা ইমেজের মতো ক্লিয়ার হয়েছে। চলো এই চারটে জিনিসকে যদি আমরা একটু ফিগারাইজ করার চেষ্টা করি আরো সুন্দরভাবে, তাহলে মাইন্ডে পুরো ইমেজ ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর পরদিন আবার ন্যাশনাল ইনকাম ক্লাস হবে, তখন আবার আমি এই চারটে জিনিস বোঝাবো। আচ্ছা আমরা কি বললাম? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেখান থেকে আমরা কোথায় গেছি? এনডিপি, নেট ডোমেস্টিক। আচ্ছা এনডিপি নিচে দিয়েছি, নাহলে তোমার আবার কনফিউশন হবে। যেদিকেই দিক না কেন তুমি করতে পারবে। এটা কি? জিএনপি, এটা এনডিপি আর এনএনপি। এনএনপি। আচ্ছা দেখো সবসময় মাথায় রাখবে দিস ইজ গ্রস, গ্রস প্রোডাকশন, সবগুলোর লাস্টেই পি রয়েছে, তাই এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। গ্রস প্রোডাকশন, গ্রস মানে ওভারঅল, আর দিস ইজ দ্য ডোমেস্টিসিটি মানে ডোমেস্টিক এরিয়া, এটা মাথায় রাখবে। এই ডি মানে হচ্ছে ডোমেস্টিক এরিয়া। আচ্ছা বলো তো, আমি যখন জি থেকে জিতেই যাব, কি বললাম? জি থেকে জিতেই যাব, তাহলে আমার গ্রস নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? জি এর সঙ্গে এন এর, তাই না? সরি, ডি এর সঙ্গে এন এর। ভালো করে বোঝো, জিডিপি এই সিস্টেম থেকে আমি যখন জিএনপি তে যাব, মানে আমি গ্রস ভ্যালুতেই রয়েছি। আর তুমি যখন গ্রস ভ্যালুতে থাকবে তখন কি তুমি ডেপ্রিসিয়েশন বাদ দেবে? না। ডেপ্রিসিয়েশন বাদ কখন দেবে? যখন তুমি গ্রস থেকে নিটে যাবে। দেখো এখানে ডিপি ডিপি সেম রয়েছে, তুমি যখন জি আর এন এর মধ্যে ক্যালকুলেট করবে, সব সময় জি আর এন এর মধ্যে এই দুটো ফ্যাক্টর দেখো সেম, এই দুটো ফ্যাক্টর সেম, তখনই তুমি কোথায় বাদ দেবে? তখনই তুমি ডেপ্রিসিয়েশন বাদ দেবে। কেন? গ্রস থেকে নেটে যাচ্ছ, বাকিটা ভুলে যাও। জি থেকে এনে যাচ্ছ, ডেপ্রিসিয়েশন বাদ দেবে। কোথায় যাচ্ছ? জি থেকে এনে যাচ্ছ, বাকি দুটো দেখো সেম, এনপি এনপি, বাকি দুটো সেম। তুমি কোথায় যাচ্ছ? জি থেকে এনে যাচ্ছ, তাহলে কি বাদ দেবে? ডেপ্রিসিয়েশন বাদ দেবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে জি থেকে এনে গেলেই ডেপ্রিসিয়েশন বাদ। আর যদি তুমি ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাও, এই দুটো দেখো সেম, এবার জি আর পি সেম, জি আর পি সেম। যদি তুমি ডি থেকে এনে যাও, দ্যাট মিনস ডোমেস্টিক এরিয়া থেকে ন্যাশনাল এরিয়াতে যাও, তাহলে তুমি কি বাদ দেবে? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। তুমি যদি সেম দেখো এনআরপি সেম, এনআরপি সেম, তুমি যখন
ডি থেকে এনে যাবে, তুমি কি করবে? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। বুঝতে পারছো জিনিসটা? বলো এখন অবধি কারো কোনো কোথায় কি প্রবলেম আছে একটু শুনি। কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে তোমার যদি বলা হয় হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন জিডিপি আর জিএনপি, পারবে বলতে? বলো তো কি হবে, কোনো একজন বলো যে জিডিপি থেকে জিএনপির মধ্যে সম্পর্ক কি? সবাই মুখস্থ করবে, তুমি কি মুখস্থ করবে? না, তুমি এই চার্টটা মুখস্থ করবে। জিডিপি থেকে জিএনপির মধ্যে সম্পর্ক কি হবে? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। তোমার যদি বলা হয় এনডিপি থেকে এনএনপি তে যাও, মানে ডি থেকে এনে যাও, কি করবে? প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। যদি গ্রস থেকে নেটে আসো, কি বাদ দেবে? ডেপ্রিসিয়েশন। গ্রস থেকে নেটে আসো, ডেপ্রিসিয়েশন। তো এটা মাথা খারাপ করে দেবে সবাই বোঝাতে বোঝাতে, বোঝানোর জন্য। বাট তোমার কাছে এখানে কঠিন নয় তো। দেখো এই জিনিসটাই কি করেছে জানো, এখানে এরা এই জিনিসটাকেই করে দিয়েছে, ওরা তো ছবিটা এঁকে দেয়নি, আমরা সেই জন্য মুখস্থ করতাম। আচ্ছা, জিএনপি মানে জিডিপি প্লাস নেট ফরেন ইনকাম বা মাইনাস নেট ফরেন ইনকাম, জিএনপি মানে জিডিপি মাইনাস ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো। আচ্ছা এনডিপি, দেখো এনডিপি মানে কি? এনডিপি মানে হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দেখো এনএনপি মানে কি? এনএনপি মানে তুমি জিএনপি থেকেও এনএনপি বার করতে পারো, আবার এনডিপি থেকেও এনএনপি বার করতে পারো, দুটো অ্যারো চিহ্ন এইদিকে ইন্ডিকেট করছে। তাহলে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন উইল বি এনএনপি, আর এনডিপি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম কি হয়ে যাবে? তোমার এনএনপি। বুঝতে পারছো? এইগুলো আমিও আমার যখন প্রিপারেশন লেভেল ছিল আমিও এগুলো মুখস্থ করতাম এবং আমার মাইন্ডে বারবার মাইন্ড থেকে আউট হয়ে যেত, বাট আমাকে কেউ এই লেভেলে বোঝায়নি যে ভাই জিনিসটা এতটাই ইজি, এতটাই ইজি। আচ্ছা, এখন নেট ফরেন ইনকামকে আমরা আরেকটা নামেও বলতে পারি, কি? এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম বলতে, এক্স মাইনাস এম মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তার মানে হচ্ছে দেখো এক্সপোর্ট ইম্পোর্ট মানে কি সেম, কত ফরেনাররা দেশ থেকে বাইরে নিয়ে যাচ্ছে আর কত ইন্ডিয়ানরা দেশের মধ্যে অ্যাড করছে, তাই তো প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম। তাই নেট ফরেন ইনকামকে তুমি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট দিয়েও ব্যাখ্যা করতে পারো। কত ফরেনাররা বাইরে নিয়ে যাচ্ছে আর কত ইন্ডিয়ানরা দেশের ভেতরে অ্যাড হচ্ছে, তার মানে কত মাইনাস আর কত প্লাস, দিস ইজ নেট ফরেন ইনকাম। এবার চলো জিডিপি ক্যালকুলেট আমরা কি করেছি, রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট যাই বলো না কেন, বাই ইন্ডিয়ান প্লাস ফরেনার। নন রেসিডেন্ট মানে ফরেনার, রেসিডেন্ট মানে ইন্ডিয়ান। তার মানে ইন্ডিয়ান প্লাস ফরেনার, রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্টদের কি গো, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সার্ভিস সবগুলোরই। কি বলেছি, একটা দেশের মধ্যে সেটা রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক প্রত্যেকেই কোনো না কোনো ফ্যাক্টরের সঙ্গে যুক্ত, আইদার এগ্রিকালচার, না হয় ইন্ডাস্ট্রি, না হয় সার্ভিস, তাই নয় কি? তার মানে এরা, এদের টোটাল ইনকামটাকে আমরা কি বলবো, জিডিপি, তাই বলা হয়েছে এখানে। এবার দেখো জিডিপি ইজ দ্য টোটাল মানি ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাক্ট, মানে এই যে ডেফিনেশনটা দিয়েছে বেসিক্যালি তোমার ন্যাশনাল ইনকামের ডেফিনেশন, মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন, তোমার কি রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখো এই ছবিটা ক্লিয়ার হয়েছে আমার, কিন্তু এখনো এটা 80% হয়েছে, 20% আমরা নেক্সট ক্লাসে করব, কারণ আগেই পুরো জিনিসটা মাইন্ডে তোমার ইমেজ ক্রিয়েট হোক, তবেই তুমি এই জিনিসটা নিয়ে আরো ব্রড ভাবতে পারবে যে কেন আমরা এনএনপি ক্যালকুলেট করছি, এনএনপি ক্যালকুলেশনের বেনিফিটটা কি। এই ইমেজটা নেক্সট দিন তোমরা এটা ক্লিয়ার আগে করে নাও, ঠিক আছে? নেক্সট দিন কিন্তু আমি পড়া ধরবো, ঠিক আছে? পড়া ধরবো ইন দ্য সেন্স আমি প্রত্যেকের নাম ইন্ডিকেট করে বলবো যে বলো যে সার্ভিস সেক্টর থেকে কত পার্সেন্ট ইনকাম হচ্ছে, বা আমি তোমায় পড়া ধরবো যে বেসিক্যালি ধরো সোশ্যাল এবং পার্সোনাল সার্ভিস কিসের মধ্যে পড়ছে, বা তোমাকে ধরবো যে জিডিপির সঙ্গে এনডিপির মধ্যে সম্পর্ক কি, প্রত্যেককেই কিন্তু পড়া ধরা হবে নেক্সট ক্লাসের শুরুর আগে। ক্লিয়ার? তাহলে এখানে আপাতত এন্ড করে দিচ্ছি, বলো। কোয়াটারনারি সেক্টর, হ্যাঁ। হুম। হুম।
না দেখো, কুইনারি সেক্টর আমরা কখনোই ওটাকে ধর্তব্যের মধ্যেই রাখি না, ঠিক আছে। বেসিক্যালি আমাদের দেখো তুমি কি করবে, তুমি বলো তো, তুমি তোমার ইনকাম হয় ধরো আমি ধরে নিচ্ছি সার্ভিস সেক্টর থেকে 50 টাকা, তোমার ধরো সার্ভিস সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে তোমার ধরো হচ্ছে 40 টাকা, আর ধরো তোমার এগ্রিকালচারাল সেক্টর থেকে হচ্ছে তোমার 9 টাকা, আর কুইনারি সেক্টর থেকে তোমার হচ্ছে 1 টাকা বা 1 টাকারও কম, ধরো তোমার হচ্ছে কত 0.5 বা 0.05। তো সেটাকে আমরা ধর্তব্যের মধ্যে রাখি না, ঠিক আছে। আরো আরো কম ধরো, ঠিক আছে। তো সেই জন্য এই সেক্টরটাকে আমরা রাখি না, এটাকে হ্যাঁ ওই 5টা ভাবে ভাগ করা যেতে পারে। এটাকে তোমরা টপ টু বটম বা বটম টু টপ অ্যাপ্রোচ যখন আমরা পড়ি তখন আমরা এটাকে ভাবতে পারি কুইনারি সেক্টর আর কটানারি সেক্টর নিয়ে। বাট আমাদের বেসিক্যালি ন্যাশনাল ইনকাম এই 3টে সেক্টরের মধ্যেই আমরা ইনক্লুড করি, ঠিক আছে।